আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। রোজা তো প্রায় শেষ হয়ে এলো, আমরা রোজার পরে আবার সকালবেলায় চায়ের কাপে চুমুক দেব। এখন এই একটা মাস সিয়াম সাধনার পর সকলেই আমরা অপেক্ষা করে থাকি ঈদের জন্য। মুসলমানদের দুটি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, কয়েকদিন পরেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। সকলকে আগাম ঈদের শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, অনেকেই বাড়ি যাবেন। এই সময়টা সকলেই চেষ্টা করেন প্রিয়জনদের সঙ্গে, বিশেষ করে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন না, চাকরি সূত্রে বা কর্মসূত্রে ঢাকা থাকেন, তারা সকলেই চেষ্টা করেন ঈদের মধ্যে বাড়ি যেতে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা ঢাকা থাকেন ঈদের মুহূর্তে, বাবা মার সঙ্গে, শ্বশুরবাড়িতে, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করতে চলে যান। আজকে আমি খুব সাধারণ একটি বিষয়, প্রতিদিন জটিল বিষয় নিয়ে কথা বলি, আজকে সাধারণ বিষয় বলতে এই ঈদ নিয়ে একটু কথা বলবো, যে এখনকার ঈদ আর আগের দিনের ঈদ কিভাবে উদযাপিত হতো। এই যে পরিবর্তন, বিশেষ করে যারা একেবারে অল্প বয়সী তারা বুঝতেই পারবে না যে আগের দিনের ঈদটা কিভাবে উদযাপিত হতো, বা এখনও গ্রামাঞ্চলে কিছু কিছু ঐতিহ্য বোধহয় রয়ে গেছে ঈদের, সেটি সেভাবেই বোধহয় এখনও কিছুটা হলেও পালিত হয়। কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম ঈদে, তো তখন দেখেছি যে ঈদের যে মেলাটি বসে সেটি কিন্তু বসেছে। আমাদের নিজেদেরই পারিবারিক যে ঈদগাহ মাঠ আছে সেখানে নামাজ হয়েছে, এবং নামাজের পরে সেখানে পাশ দিয়ে মেলা বসেছে, বিভিন্ন বাঁশি, তারপরে খাবার জিনিসটাই বেশি ছিল, যেমন জিলাপি, তারপর বিভিন্ন রকম মিষ্টি, চিনির বিভিন্ন জিনিস, খাজা, গজা, এইসব এইসব আমি যে বলছি হয়তো অনেকেই চিনবে না, এখন এই প্রজন্ম অনেকেই চিনবে না, আবার হয়তো যাদের গ্রামের সঙ্গে একটি যোগাযোগ রয়ে গেছে এখন পর্যন্ত তারা বোধহয় চিনবে। তো আমার কাছে খুব ভালো লেগেছিল বিষয়টি, অনেক দিন পর বাড়িতে গিয়েছিলাম। এই যে ঈদের পরিবর্তন, এবার শোনা যাচ্ছে যে সুলতানি আমলে, মানে বাদশাহ আমলে, সেই আগের দিনে যেভাবে ঈদ পালিত হতো ঢাকায়, নবাবরা যখন ছিল, নবাবী আমলে, সেই ঈদের দিন কিন্তু একটা মিছিল বেরোতো, আনন্দ মিছিল বেরোতো, শোভাযাত্রা বেরোতো। এবার নাকি সেটি হবে, দেখলাম যে সরকারের একজন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেখা যাক কি হয়। তো আজকে বন্ধুরা সেই ঈদের কথাই নিয়ে একটু আমরা আপনাদের সঙ্গে ভাগাভাগি করি। আমি যে দেখেন, আগের দিনের ঈদ বলতে বিশেষ করে গ্রাম অঞ্চলে বা ছোট শহরগুলোতে ঈদ মানে একটা বিশাল সাড়া পড়ে যেত, অর্থাৎ চাঁদ দেখার একটা ব্যাপার থাকতো। মাঠের মধ্যে, বাড়ি থেকে একটু দূরে, যেখানে দেখা যায় যে খোলা একটা মাঠ আছে, সবাই এসে ওখানে হাজির হতো চাঁদ দেখার জন্য। ঢাকা শহরে বোধহয় এই সুযোগটা থাকে না, অনেকে অবশ্য ছাদে ওঠে চাঁদ দেখার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, বা টিভি খবর উপর নির্ভর করে। এখন তো অনেক মাধ্যম রয়েছে, সেই খবরের উপর নির্ভর করেই ঈদ হয়ে যায়। কিন্তু সে চাঁদ দেখার যে মজা, একফালি একটা চাঁদ দেখতে পাচ্ছে না, এই দেখছে, এই হারিয়ে যাচ্ছে, সেই সাংঘাতিক এক উত্তেজনা। আমার ছোটোবেলার কথা মনে হয়, এটি একটা বিশাল উত্তেজনা ছিল যে চাঁদ না দেখা পর্যন্ত ইফতার করা যাবে না, এবং চাঁদ দেখার পরে সেই ইফতার করা, এবং রাত্রেবেলায় সে একটা আনন্দ শুরু হয়ে যায় প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে। ঈদের যে পোশাক বানানো হয়েছে সেটি তো আগে থেকে লুকিয়ে রাখা হয়েছে, কারণ দেখলেই পুরনো হয়ে যাবে। অনেকেই আমরা ছোটোবেলা নিজের কাছাকাছি নিয়ে ঘুমানোর একটা প্রবণতা দেখা যেত, যে আমরা নিয়ে ঘুমোচ্ছি যাতে করে কেউ সেটি না দেখে ফেলে, এরকম একটা ব্যাপার ছিল। এবং বাড়ি বাড়িতে ঈদের 2-3 দিন আগে থেকে হাতে তৈরি কিছু পিঠা তৈরি হতো। এখনও গ্রামাঞ্চলে কিছু কিছু জায়গায় হয়, বিশেষ করে কুমিল্লা, নরসিংদী, নোয়াখালী,
এইসব অঞ্চল, ময়মনসিংহের এইসব অঞ্চলে, নর্থ বেঙ্গলে খুব একটা হয় না, অঞ্চলে বিভিন্ন ধরনের ফুল পিঠা, বিভিন্ন ধরনের পিঠা কিন্তু তৈরি হয় ঈদের বেশ কয়েকদিন আগে থেকে। এবং চালের আটা দিয়ে একটা সেমাই তৈরি হতো, সেই সেমাইটাই কিন্তু প্রধান ছিল। সেই সেমাই অনেক সময় দুধ দিয়ে, গুড় দিয়ে রান্না করা হতো, অনেক সময় চিনি দিয়ে, বেশিরভাগই দেখা যেত গুড় দিয়ে রান্না করা হতো। এখনও বোধহয় হয় কি না আমার ঠিক জানা নেই, কিন্তু সেই সেমাইটা একটি অন্যরকম স্বাদ। এখনকার মতো মেশিনে তৈরি সেমাই তখন পাওয়া যেত না তা নয়, আমি দেখেছি আমার নানার বাড়িতে সেমাই তৈরি করার মেশিন, এটা কোনো কাঠের সঙ্গে লাগিয়ে দিয়ে ময়দা ভেতরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো ট্রের মধ্যে ফেলে রোদ্রে শুকিয়ে সেই সেমাই রান্না করা হতো, শুকিয়ে তারপরে রান্না করা হতো। বাজারে পাওয়া যেত না তা কিন্তু নয়। এখন তো সেমাই, বিভিন্ন দেশে সেমাই সমারোহ রয়েছে। এখন আমার যেটা মনে হয় যে আয়োজন অনেক বেশি, আনন্দের পরিমাণ কি কমে গেছে কিনা জানি না, নাকি আমার বয়স হয়েছে বলেই আনন্দটাকে সেইভাবে উপভোগ করতে পারি না বা পারছি না সেভাবে, হয়তো বা আগের মতো সেই সেমাই বানানো হতো, চালের রুটি বানানো হতো, বাড়ির বড় মোরগটা হয়তো জবাই দেওয়া হতো, বা গ্রামবাসী সবাই মিলে হয়তো একটা গরু জবাই দিত, সেখান থেকে ভাগাভাগি করে নিত। এবং ঈদের দিন সকালবেলা, ছোটোবেলা দেখেছি শীতের সময় ঈদ হতো, এবং সকালবেলায় এই শীতের মধ্যে গোসল করাটা একটা বিশাল কঠিন ব্যাপার ছিল। গোসল করে সবাই পুরুষরা একসঙ্গে নামাজ পড়তে যেতেন, সেখানে বাচ্চারাও যেত ঈদগাহ মাঠে, এটা ছেলে মেয়ে নির্বিশেষেই কিন্তু ঈদগাহ মাঠে বাচ্চারা যেত। সেখানে যে বা ছেলে বাচ্চা হলে নামাজ পড়তো, মেয়ে বাচ্চারা হয়তো ঘুরে ঘুরে দেখতো। আর যে মেলার কথা বললাম, মেলার ব্যাপার থাকতো, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন তারা পোলাও রান্না করতেন বা খিচুড়ি রান্না করতেন, করে বাড়ির লোকজনের জন্য যারা নামাজ পড়ে এসে খাবেন। তারপর প্রত্যেক বাড়িতে, পাড়ার প্রতিবেশীর বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ানো হতো। সালামির একটা ব্যাপার ছিল, খুবই কম সালামি, 1 টাকা, 8 আনা, 2 টাকা, 5 টাকা, তো এটা মহার্ঘ ব্যাপার ছিল। সেগুলি নিয়ে সবাই একসঙ্গে করে, যারা একটু ছোট শহরে বসবাস করতো, দেখা যেত নতুন ছবি মুক্তি পেত, ঈদের মধ্যে নতুন ছবি মুক্তি পেত, এবং সবাই দল ধরে সেই ছবি দেখার জন্য ভিড় করতো সিনেমা হলে। এইসব যে ব্যাপারগুলো, সেগুলো কোথায় যেন স্তীমিত হয়ে গেছে। এখন শোনা যায় অনেক বাড়িতেই দেখা যায় ঈদের দিন 2 দিন 3 দিন ঘুমোচ্ছে পড়ে পড়ে, অনেকে নামাজ পড়তেও যাচ্ছে না। কারণটা কি, সারা বছর নাকি কাজ করতে করতে ক্লান্ত, ঈদের এই কয়দিন সে ঘুমোবে। অনেকের কাছে শুনি এই কথাটা যে ঘুমোবে। কিন্তু বাড়িতে অবশ্য বাহারি রান্না নারীরা এখনও করেন, ইউটিউব দেখে আরও অনেক দেশের খাবার ট্রাই করেন। আর মিষ্টান্ন তো থাকেই, ঝাল খাবার থাকে, সেগুলো শহরের কথা বলছে, গ্রামেও থাকে, কিন্তু শহরের পরিমাণটা একটু বেশি, অর্থাৎ বাহারি খাবার, রকমারি খাবার যেটি বলি, বাহারি বলা হচ্ছে, রকমারি খাবারের আয়োজন বেশি থাকে। মানুষের আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। আরেকটি বিষয় আমার খুব মনে হয়, সেটি মেহেদি দেয়া। তখনকার মেহেদি, পাড়ার কার বাড়িতে গাছ আছে, সে গাছটি থেকে পাতা তুলে নিয়ে এসে বেটে মেহেদি লাল হবে কিভাবে, পানে খাওয়া যে খয়ের আছে সেটি দিলে মেহেদিটা বেশি লাল হবে, স্থায়িত্ব বাড়বে, অর্থাৎ অনেক দিন থাকবে হাতে, সেটি দিয়ে বেটে তারপর কাঠি দিয়ে, বিভিন্ন কাঠি দিয়ে, এমনকি ঝাঁটার যে কাঠি সেটিও নিয়ে এসে ধুয়ে সেটি দিয়ে বিভিন্ন ফুল ডিজাইন করে মেহেদি দেওয়া হতো। রাতভর ঘুমে ঢুলছে মেহেদি নিয়েই হয়তো ঘুমিয়ে গেল, হাত ধোয়ার আর সময় করতে পারলো না, বা সেটুকু ধৈর্য থাকলো না, হাত শুকিয়ে গেছে, রাত্রে ঘুম ভাঙলে সেটি দেখা যে কতটুকু লাল হয়েছে, এবং ধুয়ে ফেলার পর বলা হতো সরিষার তেল দিতে, যাতে সরিষার তেল মাখলে এটি চকচক করবে এবং রঙের স্থায়িত্ব বাড়বে। এখন কিন্তু এইসব নাই, এসব আর গ্রাম অঞ্চলে হয়তো কিছুটা হলেও আছে, কিন্তু টিউবের মেহেদি গ্রামের দোকানগুলোতেও পাওয়া যায়, ছোটো ছোটো মুদি দোকানেও কিন্তু টিউবের মেহেদি ভর্তি, এবং সেটি দিয়েই ছোটো ছোটো বাচ্চারা চমৎকার নকশা করে কিন্তু মেহেদি দেয়। অনেক মেয়ে দেখছি যে সুন্দর নকশা করতে পারে, সাংঘাতিকভাবে, তার কোনো ট্রেনিং নেই। আর পার্লার তো আছে শহরে, এই সময় শহরে পার্লারে ব্যস্ততা বেড়ে যায়, সেইখানে মেহেদি দেওয়ার ধুম, অন্যান্য রূপচর্চা তো আছেই, সেগুলির পাহাড়ের পার্লারে সবাই মিলে
এখানে যায় এবং রঙিন হাত পা অনেকে মেহেদি দিয়ে রঙিন করে ফেলে, চমৎকার ডিজাইন ফুটিয়ে তোলে। এখন আবার আরও একটি জিনিস দেখা যাচ্ছে, এই ঝামেলার মধ্যেই নয়, সুন্দর সুন্দর রঙের ডিজাইনের কাগজ জাতীয় জিনিস কিনতে পাওয়া যাচ্ছে, যেটি হাতের উপর বসিয়ে মেহেদি লেপটে দিলে কতক্ষণ পরে তুললেই সেটা ছাপ পড়ে যাচ্ছে, অর্থাৎ ছাপ দেওয়া, কাপড়ে যেরকম ছাপ দেয় ঠিক সেরকম করে। অর্থাৎ মানুষের সময় বাঁচানোর জন্য, মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের উদ্ভাবনী শক্তি বেড়েছে। অর্থাৎ কত তাড়াতাড়ি একজন মানুষ কিভাবে নিজেকে তৈরি করতে পারে সেই ব্যবস্থাও কিন্তু বাণিজ্যিকভাবে চলে এসেছে। কারণ সকলেই ব্যস্ত। যে মেয়েটি যে নারীটি তার হাত রঙিন করবে মেহেদি দিয়ে, সে হয়তো কর্মজীবী, সে হয়তো অফিসে চাকরি করে, অথবা গার্মেন্টসে চাকরি করে, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে। তার এত সময় কোথায় বসে বসে মেহেদি দেওয়ার বা পার্লারে যাওয়ার, সেই কাজটি করে নিচ্ছে। এই যে পরিবর্তন, সে কাল আর এ কাল, আমি এই দুটো কালের কথা বলছি। এখন তখনকার আনন্দ বোধহয় অকৃত্রিম ছিল, অর্থাৎ সেখানে নির্ভেজাল, সবটুকুই কি বলবো, এটাকে বলা যেতে পারে অর্গানিক, এই শব্দটি খুঁজছিলাম, অর্গানিক সব কিছুই। আর এখন তো কেমিক্যাল মিশানো হচ্ছে, কিছুটা আর্টিফিশিয়াল ব্যাপার রয়ে গেছে, এবং আনন্দটাও কিন্তু অনেক ক্ষেত্রে আর্টিফিশিয়ালের পর্যায়ে এসে গেছে। আর্টিফিশিয়াল বলছে এই কারণে, কম্পিটিশান বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কয়েকদিন ধরে দেখছি যে টিভিতে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন মাধ্যমের সাংবাদিক সাহেবরা প্রশ্ন করছেন, আপনার বাজেট কত? আমি জানি না এটা প্রশ্ন করার বিষয় কি না। কেউ কেউ বলছে তার বাজেট 2 লক্ষ 3 লক্ষ টাকা, কারো বয়ফ্রেন্ড টাকা পাঠিয়েছে, আমি জানি না এটি কতটুকু সত্যি। আর একজন মানুষের, এই আমাদের মতো মধ্যবিত্ত সমাজে, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে একজন মানুষের ঈদের বাজেট 2 লক্ষ 3 লক্ষ টাকা হয় কী করে আমার ধারণা নাই। এবং যে সাংবাদিক জিজ্ঞেস করছেন তিনি কেন করছেন সেটাও আমার জানা নেই। জিজ্ঞেস করার অনেক জিনিস আছে, অনেক ব্যাপার আছে খোঁজ দেওয়ার বা দর্শককে জানানোর। এবং অন্যদিকে দেখা যাচ্ছে একটা নারীকে দেখলাম কাঁদতে, সে মাত্র 5,000 টাকা নিয়ে বাজারে এসেছে, সে কী কিনবে বুঝতে পারছে না। তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন সে কেঁদে ফেলেছে ঝরঝর করে। এটিও কিন্তু অনুচিত। অর্থাৎ মানুষ তার সর্বশক্তি দিয়ে, শেষ সামর্থ্যটুকু দিয়ে এই ঈদের সময়, বিশেষ করে ঈদুল ফিতরে, কোরবানি ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে এতটা করতে চায় না মানুষ বা পারে না, কোরবানির একটি বিষয় থাকে। সে কারণে এই ঈদে কিন্তু সবাই চায় যে নারী বা যে পুরুষ বহু কষ্ট করে তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সামান্য কিছু জমানো অর্থ নিয়ে এসে হাজির হয়েছে, হয়তো সে দামাদামি করছে, তার পছন্দের সঙ্গে অর্থাৎ সাধ্যের সঙ্গে সঙ্গতি মিলাতে পারছে না, এটি তো একটি কষ্টদায়ক ব্যাপার। সুখ কিন্তু সবার জন্য, সবার সঙ্গে সুখ বিলালেই তবে সুখ কিন্তু বেড়ে যায়। সেই কথাটা কিন্তু আমরা ভুলে যাই। এরকম অর্বাচীনের মতো প্রশ্ন করি, আপনার বাজেট কত? বাজেটের তো দরকার নাই ভাই। আপনি দেখেন, আপনি যদি কোনো স্টোরি তৈরি করতে চান তাহলে দেখেন, বাজেট দরকার নাই জিজ্ঞেস করার। আপনি এমনিতেই বোঝার চেষ্টা করেন, তারপরে সেটা লিখেন। এবং এর ফলে হচ্ছে কি, এর ফলে মানুষের মধ্যে কষ্টের পরিমাণ বাড়ছে। যে তার বাচ্চাটির জন্য তার পছন্দের পোশাকটি কিনতে পারছে না, বা বাচ্চাটিও বুঝতে চাইছে না যে সে ওটি নেয়ার জন্য জিদ করছে, হয়তো তার বাবা মা সামর্থ্য নাই, বা বড় ভাই বা বড় বোন, অনেক দেখা যাচ্ছে বড় ভাই বোনও ছোটো ভাই বোন বাবা মার জন্য কেনাকাটা করছে। এই যে কেনাকাটার ব্যাপারটা, সেটি কিন্তু সকলের জন্যই প্রয়োজন চেয়েও বেশি আনন্দের বিষয়। সবাই আনন্দ পেতে চায়, আনন্দ দিতে চায়, প্রিয়জনের কাছে নিজের উপহারটা তুলে দিয়ে তাদের মুখের হাসি দেখতে চায়। সেটি যখন পারে না, সেটি কিন্তু অত্যন্ত কষ্টদায়ক। এবং আরও একটি দুঃখের বিষয়, এখানে একটি কথা বোধহয় বলে রাখা ভালো, যে এবারে রমজানে দ্রব্যমূল্য কিন্তু অনেক কম আছে। সব কিছু মানে নিত্যপণ্য, চালের দাম ছাড়া বোধহয় নিত্যপণ্য দ্রব্যাদি গত রমজানের চেয়ে অনেক অনেক কম, যেটি একটি স্বস্তির ব্যাপার। কিন্তু একটি বিষয়, অন্যান্য দেশের দিকে যদি আমরা দেখি, বিভিন্ন দেশে দেখেছে পৃথিবীর, যে তাদের উৎসবে তারা যে কাজটা করে, তারা হচ্ছে সকল জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, যাতে করে সকলে উৎসবের সঙ্গী হতে পারে, উৎসবকে ধারণ করতে পারে, উৎসবে মেতে উঠতে পারে। কিন্তু আমাদের দেশে উল্টো, যখনই উৎসব আসে তখনই দেখা যায় যে জিনিসের দাম 10 টাকা সেটি 1,000 টাকা
দাম হাঁকিয়ে বসে, এবং দেখাও যাচ্ছে বিভিন্ন সংস্থা এসে বক্তা অধিদপ্তর থেকে এসে যখন দেখছে যে দেখা যাচ্ছে মিথ্যে ট্যাগ লাগিয়ে পাকিস্তানি পোশাক ভারতীয় পোশাক বলে চালিয়ে দিচ্ছে, তৈরি হচ্ছে কিন্তু বাংলাদেশে, সেটি চালিয়ে দিয়ে অনেক অর্থ উপার্জন করে নিচ্ছে। এটি খুবই দুঃখজনক। মানুষ আমরা অনেক কথা বলি, অন্যের সমালোচনা করি, সরকারের সমালোচনা করি, কিন্তু নিজে যখন নিজের দায়িত্বটা পালন করি না তখন কিন্তু সেটি খুবই কষ্টদায়ক একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেকালের ঈদে কিন্তু এই বিষয়গুলো ছিল না, একেবারেই ছিল না বলতে গেলে। সবাই চাইতো কম বেশি সামিল হতে, এবং গ্রামের যে অবস্থাপন্ন ব্যক্তিটি চেষ্টা করতেন অন্যান্য বাড়িতে, এবং সমাজ বলে একটি ব্যবস্থা তখন ছিল, এখনও কিছু কিছু গ্রামে আছে, সবখানে না থাকলেও সেখানে সবাই মিলিত হয়ে সকলের বাসায় বাড়িতে খাবার পাঠানোর ব্যবস্থা করেন। কারণটা হচ্ছে যে সবাই যাতে এই আনন্দে সামিল হতে পারে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সাধারণ মানুষের, অধিকাংশ মানুষেরই দারিদ্র্যসীমার নিচে কিন্তু, বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্তের সংখ্যা কিন্তু খুব কম। যিনি 2 লক্ষ 3 লক্ষ বা 1,50,000 বলছেন কি করে আমার জানা নেই, কিন্তু 5-10 হাজার টাকা কোনো রকম জুটিয়ে নিয়ে বাজারে যাওয়ার সংখ্যার লোকই কিন্তু বেশি। সেক্ষেত্রে যারা বিক্রেতা তারা কেন এই দিনগুলোতে, এই উৎসবগুলোতে জিনিসপত্রের দাম অহেতুক বাড়িয়ে দেন? মুনাফা তারা সারা বছর করেন, এই সময় অস্বাভাবিক তারা ব্যবসা করেন, মুনাফা করবেন না তা কিন্তু কেউ বলছে না, কিন্তু অস্বাভাবিক মুনাফা করা কতটুকু গ্রহণযোগ্য? এবং এটা ধর্মের দিক থেকেও কিন্তু গ্রহণযোগ্য নয় কোনোভাবে। অন্যকে কষ্ট দিয়ে বা অন্যকে বিপদে ফেলে, বেকায়দায় ফেলে অহেতুক অর্থ উপার্জন, অহেতুক বলছে এই কারণে অন্যায়ভাবে, অহেতুক বললে ভুল হবে, অন্যায়ভাবে অর্থ উপার্জন কোনো ধর্মই বোধহয় মেনে নেয় না, বা বলা নাই, বলা তো প্রশ্নই নাই, নিষেধ করা আছে। অর্থাৎ আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদের বোধহয় এটা ভেবে দেখা উচিত, কারণ বাজারগুলোতে গেলে এর পাওয়া যায়, সত্যতা পাওয়া যায়। ভিড় কিন্তু প্রচণ্ড, কিন্তু কয়জন তার পছন্দের জিনিসটা কিনতে পারছেন সেটিও কিন্তু দেখার বিষয়। মানুষ অনেকেই বিফল হয়ে ফিরে আসছেন। অনেক সময় দেখা যাচ্ছে বাড়ির পুরুষটি তার নিজের জন্য কিছু কিনছেন না, বা যিনি উপার্জনক্ষম নারী তিনি পরিবারের সবার জন্য কিছু কিনে আবার ঈদের দিনে একটি ভালো খাবারের ব্যবস্থা করে সেইটার করতে যেয়ে তিনি হয়তো নিজের জন্য নিজের শখটা পূরণ করতে পারলেন না, বা নিজের প্রয়োজনটাও পূরণ করতে পারলেন না। এইসবও বোধহয় আমাদের মাথায় রাখা দরকার। অর্থাৎ আনন্দ বেড়ে যাবে তখনই যদি আমরা ভাগাভাগি করে নিই, আর অন্যের কষ্ট দিয়ে অন্যকে শো করে, অর্থাৎ আমি দেখো কত দামি শাড়ি পরেছি, আমার বাজেট ছিল এটি যদি করি সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না। আমরা যদি আবারও সেই পুরনো গ্রামীণ পটভূমিতে ফিরে যেতে পারি, অর্থাৎ শহর কেন্দ্রিক এবং গ্রামীণ পরিবেশে দু জায়গাতেই ঈদকে উপলক্ষ করে আবার মেলা বসতে পারে, এখানে কিন্তু বাণিজ্যিক ব্যাপারটাও রয়ে যাবে এবং আনন্দের ব্যাপারটা তো থাকবেই। আসুন বন্ধুরা, সকলে আমরা এই ঈদটা খুব ভালোভাবে কাটাই, সুন্দরভাবে কাটাই, এবং সকলের সুস্থতা কামনা করছি। ঈদ ঈদ হয়ে আসুক। ঈদ মানেই খুশি, সকলের জীবন হোক খুশিময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো আরেকটি বিষয় নিয়ে। ধন্যবাদ।